এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং এই লিজ ফিনান্সিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যে কোর্স রয়েছে সেই কোর্সের সাথে তো আছেই, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি ক্লাসগুলোতে অনেকবারই বলেছি যে তোমাদের দুইটি কোর্স ফোর্থ ইয়ারে অনেকটি চ্যাপ্টারে মিল রয়েছে, সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর একটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই দুটি কোর্সের মধ্যে অনেকগুলো অধ্যায় মিল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে লিজ ফিনান্সিং। যে চ্যাপ্টারটির কথা বলা হচ্ছে সেই লিজ ফিনান্সিং তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও আছে, আবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও আছে। তো আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রবলেমগুলো একটু বড়, তবে এই প্রবলেমগুলোর সুবিধা হচ্ছে পরীক্ষায় যদি থাকে এই যা দেখতেছো এমনই থাকে, শুধুমাত্র কিছু অ্যামাউন্ট গুলো চেঞ্জ হয়। কোন কোন জায়গায় চেঞ্জ হয় সেটা আমরা এখন বলে দিব। তো তোমরা একটু প্রশ্নটি খেয়াল করো। মালিহা ইজ থিঙ্কিং অফ একুয়ারিং এ কম্পিউটার। মালিহা চিন্তা করতেছে একটা কম্পিউটার একুয়ার করবে। ফর দ্যাট পারপাস, সেই জন্য শি ইজ টু ডিসাইড, সে সিদ্ধান্ত নিচ্ছে whether the computer is to be purchased through 12% borrowing, মানে যদি সেটা ক্রয় করতে চায় তাহলে তাকে কি করতে হবে, 12% ইন্টারেস্ট রেটে ধার করতে হবে। whether the computer, যদি কম্পিউটারটি কি করতে হয়, টু বি পারচেজ ক্রয় করতে হয়, থ্রো 12% borrowing 12% ইন্টারেস্ট রেটে এটা ক্রয় করতে পারবে, or to be acquired on lease rent basis, অথবা সে এটা কি করতে পারে, লিজ র্যান্ট বেসিসে একুয়ার করতে পারে। তাহলে দুটি বিষয়, একটি হচ্ছে লিজের মাধ্যমে, আরেকটি হচ্ছে পারচেজের মাধ্যমে। আমি এই অধ্যায়ে আরো অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই জায়গায় কিন্তু আমি বারবার বলেছিলাম যে এই অধ্যায়ে দুটি অপশন থাকবে। আমি যে কম্পিউটারটি ক্রয় করতে যাচ্ছি সেই কম্পিউটারটি ক্রয় করতে চাইলে 12% ইন্টারেস্ট রেটে ক্রয় করতে হবে, অথবা এটাকে লিজ রেন্ট বেসিসে একুয়ার করতে হবে। The price of the computer is 60,000, কম্পিউটারটির মূল্য হচ্ছে 60,000 টাকা। ইটস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 2,500 পার ইয়ার, এবং প্রতি বছর এর রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে 2,500 টাকা। and expected life is 5 years, এবং প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। it is assumed that, ইহা মনে করা হচ্ছে যে the straight line method of depreciation is allowable under income tax rate is 40%। স্ট্রেট লাইন মেথডে কি করতে হবে, ডেপ্রিসিয়েশনটা ধরতে হবে। is allowable under income tax rate, এবং এটার জন্য ধার্যকৃত করের হার, আয়করের হার হচ্ছে 40%। The salvage value of computer is টাকা 10,000, এবং এই কম্পিউটারটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। In case of leasing, যদি লিজে আনতে চায় তাহলে the lease rental is টাকা 20,000 for 5 equal installment, 5টি ইকুয়াল ইনস্টলমেন্টে প্রতিটি ইনস্টলমেন্টের পরিমাণ হবে 20,000 টাকা, এমন 5টি সমান ইকুয়াল লিজ যেই কিস্তি রয়েছে কিস্তির মাধ্যমে গ্রহণ করবে। and maintenance expenses to be borne by lessor, এবং কি করবে, এই মেইনটেনেন্স কস্টটা বহন করবে কে, ইজারা দাতা। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে লেজার আর একটি হচ্ছে লিজি। লিজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা,
আর লেজর মানে হচ্ছে ইজারা দাতা, যিনি ইজারা দিয়ে থাকেন তাকে বলা হয় লেজর, আর যিনি ইজারা গ্রহণ করে থাকে তাকে বলা হয় লিজি। হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট ফর মালিহা, কোন অল্টারনেটিভটা মালিহার জন্য সবচেয়ে উত্তম হবে, এটি হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তোমরা কি প্রশ্নটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, প্রশ্নটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এই সমাধান করাটা খুব সহজ হবে। আমাদের এই প্রশ্নে দুটি জিনিস আমরা নিয়ে কাজ করি, একটি হচ্ছে পারচেজ বেস যদি কাজ করতে চাই তাহলে কি হবে, আরেকটি হচ্ছে লিজ নিয়ে যদি করতে চাই তাহলে কি কেমন হবে। এরপর এই দুটির মধ্যে যেটি আমাদের কি হবে সবচেয়ে বেশি কম লাগবে আমরা সেটা দিয়ে কি করব, গ্রহণ করব। এটা হচ্ছে মালিহার যেই ডিসিশন সেটি। তবে প্রশ্নের যে যদি আমি সামারি করি তাহলে এমন দাঁড়ায় যে মালিহা একটি কম্পিউটার ক্রয় করতে চাচ্ছে। ক্রয় করার জন্য দুটি অপশন, একটি হচ্ছে লিজের আর একটি হচ্ছে পারচেজের। যদি সে পারচেজ করতে চায় তাহলে তাকে 12% হারে ঋণ গ্রহণ করতে হবে। আর কম্পিউটারের মূল্য হচ্ছে 60,000 টাকা, এর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 2,500 টাকা। আর মেইনটেনেন্স কস্টটা বহন করবে কে, যে লেজর অর্থাৎ ইজারা দাতা। আর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। আর অবচয় ধরতে হবে সরলরৈখিক পদ্ধতিতে। ইনকাম ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40%, আর সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম যে অল্টারনেটিভ, ব্রয়িং বা পারচেজ অল্টারনেটিভের ক্ষেত্রে এটি। আরেকটি অল্টারনেটিভ সেটি হচ্ছে লিজ অল্টারনেটিভ। 5টি ইকুয়াল ইনস্টলমেন্ট পরিশোধ করবে এবং প্রতিটি ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এখন কোনটি আমরা গ্রহণ করব সেটি ডিপেন্ড করবে রেজাল্টের উপর। রেজাল্ট বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথম আমরা ব্রোয়িং অথবা বাইং অল্টারনেটিভের জন্য কাজ করব। তো বাইং এবং ব্রোয়িং অল্টারনেটিভের ক্ষেত্রে প্রথম ইনস্টলমেন্টের পরিমাণ বের করতে হয়। মূলত আমাদের ক্যালকুলেশন অফ পিভি বের করতে হবে। ক্যালকুলেশন অফ পিভি বের করার জন্য প্রথমে ইনস্টলমেন্ট বের করতে হবে, তারপর হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, তারপর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে, তারপর হচ্ছে পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করব। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম যে কাজটি সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করতে হবে। আর ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার জন্য আমাদের ইনস্টলমেন্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট বের করার জন্য যে সূত্র প্রয়োগ করতে হয়, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। এই ক্ষেত্রে আমাদের সূত্র যেটি হচ্ছে পিবি এ ইকুয়াল টু হচ্ছে এ ইনটু পিবি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এনুইটি, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো এই জায়গায় প্রেজেন্ট ভ্যালু এনুইটি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালু ছিল 60,000 টাকা, অর্থাৎ কম্পিউটারের ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা। আমরা এই পিবি এর পরিবর্তে 60,000 টাকা লিখবো। আর এ হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এটা আমরা নির্ণয় করব। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এনুইটি, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট ছিল 12%, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্স ছিল 5 ইয়ার্স, এখানে আমাদের 5 ইয়ার্স লিখলাম। আর এ আমরা তো নির্ণয় করব, অর্থাৎ অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করব। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটি তোমাদের বইয়ের একেবারে লাস্টের দিকে টেবিল রয়েছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির। সেই জায়গায় তোমরা 5 বছর গিয়ে বা 12% ইন্টারেস্ট গিয়ে দেখবে 3.605 হবে। আর 60,000 কে যদি 3.605 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 16,644 টাকা। অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 16,644 টাকা। এটা আমি বলে থাকি যে তোমরা চাইলে অল্টারনেটিভ ওয়েতেও এটা বের করতে পারো, সেটি হচ্ছে এই সূত্র প্রয়োগ করে, অর্থাৎ a into 1 minus 1 divided by 1 plus r power of n divided by r। হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। আগে যে মেথডটা দেখলা তার বিপরীত মেথড। অর্থাৎ তুমি যদি
তোমার কাছে যদি এই টেবিলটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রয়োগ করে করতে হবে 1 minus 1 divided by 1 plus r power of n divided by r অর্থাৎ 1 minus 1 divided by 1 plus rate of interest ছিল 12% that means 0.12 n n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 5 হবে আর এই r মানে হচ্ছে 0.12 এই ক্যালকুলেশন করলে এই মানটি বের হবে যেটা আমরা আগে বললাম যে তুমি যদি 5% সরি 12% ইন্টারেস্ট রেটে 5 বছর এগিয়ে যদি দেখো তাহলে 3.605 পাবে অথবা তোমরা এটা আবার যদি সূত্র প্রয়োগ করো তাও 3.605 হবে এবার 60,000 কে যদি 3.60 দিয়ে ভাগ করি আগের মতই 16,644 টাকা বের হবে তাহলে প্রথম যে কাজটি করার কথা সেই কাজটি আমরা করলাম অর্থাৎ অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ অথবা অ্যানুয়াল পেমেন্টের পরিমাণ নির্ণয় করলাম দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইন্টারেস্টের পরিমাণটি নির্ণয় করতে হবে তো ইন্টারেস্ট নির্ণয় করার জন্য লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হয় সেটি কিভাবে হবে সেটি হচ্ছে ইয়ার থাকবে তারপর হচ্ছে বিবি মানে হচ্ছে বিগিনিং ব্রোয়িং ইনস্টলমেন্ট তারপর হচ্ছে ইন্টারেস্ট তারপর পিপি মানে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট আর লাস্টে হচ্ছে এন্ডিং ব্রোয়িং খেয়াল করি ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু 5 বছরের সমানই হবে আমরা যেই টাকাটা বের করলাম অর্থাৎ এই যে এইমাত্র আমরা সূত্র প্রয়োগ করে অ্যানুয়াল পেমেন্টের পরিমাণ বের করলাম 16,644 টাকা এই 16,644 টাকা প্রথম থেকে শুরু করে পঞ্চম পর্যন্ত পঞ্চম কলাম রো আমরা ইকুয়াল লিখে যাব বিগিনিং ব্রোয়িং অর্থাৎ শুরুতে সম্পত্তির দাম ছিল 60,000 টাকা ইনস্টলমেন্ট হচ্ছে 16,644 এরপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট ধরতে হবে এই 60,000 টাকার উপর যদি 12% ইন্টারেস্ট করি কত হবে বলো তো একটু 60,000 টাকার উপর 12% ইন্টারেস্ট করলে কত হয় স্যার 7,200 হ্যাঁ 7,200 হচ্ছে ইন্টারেস্ট এবার এই ইনস্টলমেন্ট থেকে 16,644 থেকে যদি 7,200 বাদ দেই তাহলে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ হবে কত 9,444 এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 2 নম্বর কলামের অর্থাৎ বিগিনিং ব্রোয়িং 60,000 টাকা থেকে 9,444 টাকা বাদ দিব বাদ দিলে কত হবে 50,556 প্রথম বছর যেভাবে করছো দ্বিতীয় বছর একই ভাবে করবে দ্বিতীয় বছরটা পারবে জি স্যার মারা যাবে হ্যাঁ এই 50,556 এর উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে হবে স্যার 12% করলে কত হবে 6,067 হ্যাঁ এবার আমরা কি করব স্যার ইন্টারেস্ট থেকে স্যার ইনস্টলমেন্ট থেকে বিগিনিং ব্রোয়িং বাদ ইনস্টলমেন্ট দিলে থেকে ওই বিগিনিং ব্রোয়িং beginning বাদ brewing দিলে না হ্যাঁ ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ যাবে ইনস্টলমেন্ট হচ্ছে 16,644 সেই টাকা থেকে 6,067 এই যে এখানে লেখা আছে 3 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলামের বিয়োগফল সেটা হচ্ছে 4 নাম্বার কলাম হ্যাঁ তাই এই 16,644 থেকে 6,067 টাকা মাইনাস করলে হবে 10,500 10,557 হ্যাঁ এরপর এন্ডিং ব্রোয়িং আমরা কিভাবে করব এন্ডিং ব্রোয়িংটা বলো স্যার এন্ডিং ব্রোয়িং হচ্ছে স্যার ই বিগিনিং ব্রোয়িং থেকে তারপর স্যার ইটা বাদ দিন স্যার এই যে প্রেজেন্ট পিপি এটা কি পিপি প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ বাদ দিতে হবে অর্থাৎ 50,000 থেকে 50,556 থেকে 10,577 টাকা মাইনাস করলে হবে আমাদের 39,978 টাকা বুঝতে পারছি তোমরা এই জি স্যার ক্লাসগুলো করার জন্য সাথে খাতা রাখবে আর ক্যালকুলেটর সাথে রাখবে তাহলে তোমাদের যে বিষয়গুলো মানে আমরা বলি যে বের করতে তুমি সাথে সাথে ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করতে পারবে
আবার কিভাবে করতে হয় সেটা তুমি যদি সাথে সাথে একটু খসড়া করো তাহলে তোমার জন্য কিন্তু সুবিধা হবে। বুঝতে পারছো? ওকে, রায়হানা আক্তার 3 নম্বর ইয়ার্সে গিয়ে আমরা কিভাবে বের করব বলো তো? ঠিক আছে, যদি বুঝতে পারো এরপর লাস্টের পঞ্চম বছরেরটা আমরা কিভাবে বের করব এটা পুতুল বলো তো। স্যার সেম ওয়েতেই বলো বলো সেম ওয়েতে। স্যার বিগিনিং ব্রোয়িং কে 12% ইন্টারেস্ট দিয়ে বের করে তারপর ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা প্রিন্সিপাল পেমেন্টটা বের করব। করো, দেখো হয় কিনা। হাত বের করছো? জি স্যার করতেছি। করো। হ্যাঁ, 14,863 টাকার উপর যদি 12% ইন্টারেস্ট করি, ইন্টারেস্ট করলে কি 1,781 টাকা হয়? জি স্যার হয়। ওই বের করো, বের করে বলো স্যার বের করছি তো, হয়তো কেমনে হয়। 14,863 টাকা 14,863 উপর কত পার্সেন্ট? স্যার আপনার 1783 হয় এখানে। হ্যাঁ, ওখানে 83 81 টাকা হয়। হ্যাঁ, 83.56 এরকম হয় আর কি। 1,783 টাকা 56 পয়সা এরকম না, 0.56 আসে। কিন্তু আমাদের এখানে কি 1,783 টাকা আমরা লিখছি? না স্যার, লিখি নাই। না স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয়। সেটি হচ্ছে তুমি যদি এই 2,863 টাকার উপর 12% ইন্টারেস্ট করো তাহলে ইন্টারেস্টের পরিমাণ আসবে 1,783 টাকায় ধরলাম। বুঝতে পারতেছি? যদি 1,783 টাকা আমরা এই প্রিন্সিপাল পেমেন্ট করতে চাই তখন কি করতে হয়? 3 নম্বর কলাম থেকে অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণটা বিয়োগ করতে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই 16,644 থেকে তুমি এবার কি করবে? 1,783 টাকা মাইনাস করবে। করছো? স্যার এখানে কি স্যার ওই স্যার বিগিনিং ব্রোয়িং থেকে তারপর স্যার ইরে বাদ দিব না স্যার? আর সেটা পরে, আগে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ কত হয়েছে সেটা বলো। প্রিন্সিপাল পেমেন্ট বোঝো না এই বিষয়টা না? স্যার 781 দিয়ে করুন না, 83 দিয়ে করুন স্যার। এখানে এই 14,863 টাকার উপর 12% ইনভেস্ট করলে হবে 1,783 টাকা, তাই না? এবার আমরা কি করি? এই 16,644 টাকা থেকে 1,783 টাকা মাইনাস করি। মাইনাস করলে আমাদের প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ কত আসবে?
সেটা নির্ণয় করতে বলছি। স্যার এটাই আসে 14,861 কত আসে? 14,861 14,861 স্যার। 61 বা 60 এরকম আসে, ঠিক আছে। এরপর আমরা কি করি, এই প্রিন্সিপাল পেমেন্টটা আমরা বাদ দেই কার থেকে, বিগিনিং ব্রোয়িং থেকে। তুমি বিগিনিং ব্রোয়িং 14,863 টাকা থেকে এই যে যেটা বের করলাম 14,860 অথবা 61 যদি বিয়োগ 61 করো, স্যার হ্যাঁ হ্যাঁ বিয়োগ করো, বিয়োগফল কত হয়? -2 2 টাকা হয়, তাই না? -2 হবে না, জি স্যার +2 হবে, 2 কারণ 2 এখানে 14,863 টাকা আর তোমাদের এই জায়গায় 14,860 টাকা বা 61 টাকা হবে। এই জায়গায় হবে আমাদের ইন্ডিং ব্রোয়িং এ 2 টাকা থাকে, কিন্তু আমাদের এই ইন্ডিং ব্রোয়িং এ কোনো অবশিষ্ট টাকা থাকতে পারবে না। এই জায়গায় হবে কি, নীল হবে। তো নীল করার জন্য কি করতে 0 হবে, এই বিগিনিং ব্রোয়িং আর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ সমান রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে 14,863 টাকা এটা আমরা এখানেও লিখলাম, আবার এই যে 14,863 টাকা এই জায়গাও লিখলাম। এখন ইন্টারেস্টের পরিমাণটা 12% ধরে করে করলে এখানে হবে না। এখানে যে কাজটি করতে হবে, 16,644 টাকা থেকে বাদ দিবে 14,863 টাকা, বিয়োগ করলে বিয়োগফল যেটি হবে সেটি এখানে লিখবে। তারপর কি হবে, এই 14,863 টাকা বিগিনিং থেকে বাদ যাবে, প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে আমাদের ইন্ডিং ব্রোয়িং আসবে 0 বা নীল হবে। বুঝতে পারছি? এটাকে নীল করার জন্য আমাদের এই কাজটি করতে হলো। তোমরা যদি 12% ইন্টারেস্ট ধরে করো তাহলে কিন্তু আমাদের লাস্টে এসে কি থাকবে, কিছু অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট কোনো থাকা যাবে না। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিগিনিং ব্রোয়িং এ যা হবে প্রিন্সিপাল পেমেন্টেও তাই লিখবো। এটা শুধুমাত্র লাস্টের ইয়ারের জন্য, কারণ 5 বছর পর তার সাথে আমার লেনদেন শেষ হয়ে যাবে, তাই না? আমি যে এই 12% ইন্টারেস্ট রেটে 60,000 টাকা যে আমি ধার করে নিয়ে আসলাম, কয় বছরের জন্য? 5 বছর পর, 5 বছরের জন্য। এখন 5 বছর পরে সে কি আমার কাছ থেকে আর কোনো টাকা পাবে? না পাবে না, কিন্তু তোমার হিসাবে 2 টাকা সে এখনো পাবে। বোঝা যাচ্ছে? 5 বছরের মধ্যে আমাদের কি করতে হবে, লেনদেনটা ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ তার সাথে নীল পাওনা, করতে হবে হ্যাঁ হ্যাঁ পাওনা দেনা রাখা যাবে না, অর্থাৎ 5 বছর শেষ হওয়ার পর লেনদেন সমাপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই বিগিনিং ব্রোয়িং এ যা হবে প্রিন্সিপাল পেমেন্টেও তাই হবে। এরপর আমরা এই ইনস্টলমেন্ট থেকে এই প্রিন্সিপাল পেমেন্টটা মাইনাস করলে যেটি হবে সেটি হচ্ছে ইন্টারেস্টের ঘরে লিখবো। বোঝা যাচ্ছে? এখন যদি এটা 6 বছর বলতো তাহলে 6 বছরে গিয়ে আমাদের এই কাজটি করতে হতো, অর্থাৎ যদি 3 বছর বলে তাহলে শেষ বছরে গিয়ে কিন্তু আমরা এইভাবে কাজটি করব। যদি 7 বছর বলে তাহলে 7ম বছরে গিয়ে আমরা এইভাবে কাজটি করব। বোঝা যাচ্ছে? একেবারে আমাদের এই বিগিনিং ব্রোয়িং এর উপর ইন্টারেস্ট ধরে করলে হবে না। বোঝা যাচ্ছে? যদি এটা যদি 6 বছর হয় তাহলে আমরা 6 বছরে গিয়ে, অর্থাৎ সমাপ্ত বছরে গিয়ে এইভাবে আমরা কাজটি করব, যেন তার সাথে আমার আর কোনো লেনদেন না থাকে। আর এর আগের বছর অর্থাৎ প্রথম থেকে 4 বছর পর্যন্ত কিন্তু আমরা কি করে গেলাম, যেই বিগিনিং ব্রোয়িং ছিল সেই টাকার উপর ইন্টারেস্ট আমরা ধরে ধরে কাজ করেছি। তাহলে আমাদের দ্বিতীয় জি নাম্বার স্যার, যে মানে স্টেপ, রুলস অনুযায়ী সেম রুলস। হ্যাঁ হ্যাঁ বললাম স্যার, মানে শেষ বছরে আগের বছরগুলোতে রুলস গুলো একই থাকবে আর শেষ একই বছরের থাকবে, রুলসটা হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে। শেষ বছরে এসে আমাদের ব্যালেন্স যাতে জিরো হয় সেই জন্য আমরা এইভাবে করলাম। এখন আমাদের তৃতীয় নম্বর যে স্টেপ সেটি হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তো প্রশ্নে উল্লেখই ছিল ডেপ্রিসিয়েশন ধরতে হবে স্টেট লাইন মেথড। তো আমরা কিভাবে স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা করি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এখানে আমাদের কস্ট হচ্ছে 60,000 টাকা মাইনাস সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা আর লাইফ হচ্ছে 5 বছর। 60,000 থেকে 10,000 বিয়োগ করলে হবে 50,000। 50,000 কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে কত টাকা? 10,000 টাকা। 10,000 হ্যাঁ,
এবার খেয়াল করো, এই আমাদের যে ইনস্টলমেন্ট ছিল প্রথমে আমরা বের করেছিলাম, ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 16,644 টাকা। এই 16,644 এর সাথে মেইনটেনেন্স কস্টটা যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ এই খরচটা বহন করবে কে? যে আমাকে লোন দিচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। এরপর আমরা পরের স্টেপে যাই, সেটি হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট, তো কেডি কস্ট অফ ডেপ্ট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 12%। 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট প্রশ্ন ছিল 40%, তাহলে আমাদের এই কেডির পরিবর্তে 12% লিখলাম। 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে 40%, এখানে 0.4 লিখলাম। 1 থেকে 0.4 বিয়োগ করলে হবে 0.6। এবার এই 12 কে যদি আমি 0.6 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 7.2%। তাহলে ডিসকাউন্ট রেটটি কত পার্সেন্ট? 7.2%। বুঝতে পারলাম? এখন তুমি চাইলে এই 7.2% ধরেও করতে পারো, অথবা একেবারে 7% ধরেও করতে পারো। কেন? কারণ 7.2 এরকম যদি নিয়ে কাজ করতে চাই আমাদের একটু ঝামেলা হয়, কষ্ট হয়, কিন্তু 7.2 ধরে করলেও কোনো সমস্যা হবে না। এখন আমাদের পঞ্চম যে স্টেপ সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার যে সফটটি সেটি হচ্ছে ইয়ার থাকবে, তারপর ইনস্টলমেন্ট থাকবে, এরপর হচ্ছে ইন্টারেস্ট থাকবে, তারপর ডেপ্রিসিয়েশন থাকবে, এরপর মেইনটেনেন্স কস্ট থাকবে, তারপর টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, এরপর হচ্ছে ট্যাক্স সেভিং, এরপর হচ্ছে এনসিও, তারপর হচ্ছে পিবি ফ্যাক্টর, এরপর হচ্ছে পিবি অফ এনসিও। ইয়ার তো বুঝতেই পারতেছো আমাদের 5 বছরের, তাহলে 1 থেকে 5 বছরের আমরা এটা লিখবো, এটা আমাদের সহজ। কিন্তু এবার হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা আমরা যে প্রথমে নির্ণয় করেছিলাম 16,000, মনে আছে? 16,644, তার সাথে মেইনটেনেন্স কস্টটা যোগ করতে হবে, কারণ মেইনটেনেন্স কস্টটা তারা বহন করবে, আমাদের বহন করতে হবে না। এই জন্য আমাদের 19,144। যে লোন দিচ্ছে উনি বহন করবে। এই ইনস্টলমেন্টের পরিমাণটা কিন্তু ইকুয়াল হবে। দেখো এই যে 19,144 টাকা প্রতিটি ঘরে আমরা লিখলাম। এর পরের ঘর হচ্ছে কি? ইন্টারেস্টের পরিমাণ, যেটা আমরা ইন্টারেস্টের এই যে লোন রিপেমেন্ট শিডিউল যে তৈরি করলাম সেই জায়গায় ইন্টারেস্টের পরিমাণের খেয়াল করো। এই 7,200, 6,067, 4,797, 3,377, 1,781, এই অ্যামাউন্ট গুলো আমরা কোথায় লিখবো? যেই ইন্টারেস্টের যে কলামটি রয়েছে সেই ইন্টারেস্টের কলামে, এই যে দেখছো ইন্টারেস্টের কলামে আমরা এটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন থেকে যে একটু আগে আমরা বের করলাম 10,000 টাকা, এই 10,000 টাকা প্রতি ঘরে আমরা লিখব। খেয়াল করি, এই যে ডেপ্রিসিয়েশন 10,000 টাকা প্রতি ঘরে লিখলাম। আমাদের কিন্তু এই ঘরটা অনেক বড় মনে হলেও কাজ কিন্তু সহজ। ওই যে ইনস্টলমেন্টের কলাম থেকে এটা লিখলাম, এরপর ইন্টারেস্টের যে ইন্টারেস্ট লিখলাম, এরপর ডেপ্রিসিয়েশন ইকুয়াল হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট কত টাকা ছিল? 2,500 টাকা ছিল, এই 2,500 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে যেটি করতে হবে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। এই জায়গায় এক্সপেন্স কোনটা? ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন আর হচ্ছে মেইনটেনেন্স। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কলামের যোগফল 7,200, 10,000 এবং 2,500 যোগ করলে হবে 19,700 টাকা। আবার 6,067, 10,000, 2,500 যোগ করলে হবে 18,567 টাকা। এভাবে এই 3-4 যোগ করে আমরা যেটি পাবো সেটি হচ্ছে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সেস। টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সের উপর ট্যাক্স সেভিং, যেহেতু প্রশ্ন উল্লেখ ছিল কত পার্সেন্ট ট্যাক্স সেভিংস? 40%। তাহলে 19,700 এর উপর 40% ট্যাক্স সেভিং করলে হবে 7,880 টাকা। একইভাবে এই 18,567 টাকার উপর 40% করলে হবে 4,727 টাকা। তো এই একইভাবে তোমরা এই ট্যাক্সেবল এক্সপেন্সের উপর 40% ট্যাক্স ধরে ট্যাক্স সেভিংটা নির্ণয় করবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এনসিওর পরিমাণটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ইনস্টলমেন্ট 2 নম্বর কলাম। 2 নম্বর কলাম হচ্ছে 19,144, তার থেকে বাদ দিতে হবে ট্যাক্স সেভিং এর পরিমাণটা, অর্থাৎ 7,880 টাকা। বাদ দিলে হবে 11,264 টাকা। একইভাবে এই পরের কলাম রোতে গিয়েও তাই করবে। 19,144 থেকে বাদ দিবে 7,427 টাকা, বাদ দিলে হবে 11,700
17 টাকা। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এই পিবি ফ্যাক্টর কোনটা, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের 7.2%, তবে কাজ করার সুবিধার জন্য আমরা ফ্র্যাকশনটা অ্যাভয়েড করেছি, 7 কে রেখেছি। সেই পিবি ফ্যাক্টর আমি এটা বারবার বলে থাকি, তুমি চাইলে বইয়ের যে পিছনে শেষের দিকে এই পিবি ফ্যাক্টরের রেটটা উল্লেখ করা থাকে টেবিল আকারে, তো ওই জায়গায় তুমি যাবা, 7% গিয়ে প্রথম বছরে পাবা 0.935, 0.875, 0.816, 0.763, 0.713। আবার এটি টেবিল ছাড়াও বের করা যায়, এটা কিন্তু আমি বলেছিলাম এর আগের ক্লাসগুলো, তো বারবার বলে থাকি, তাই না? সেভাবে তুমি বের করতে পারবে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 8 নম্বর কলাম 11,264 কে যদি 0.935 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 10,532 টাকা। একইভাবে এই বাকি যে 4টি ইয়ার আছে সেটি করবে, করার পর সবগুলো যোগ করলে যোগফল হবে টোটাল প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ হচ্ছে 50,075 টাকা। এবার এই প্রশ্নে আমাদের সেল বেস ভ্যালু থাকায় এই 10,000 টাকা সেল বেস ভ্যালু ছিল, 10,000 টাকার উপর 0.713, এই যে 713 দিয়ে গুণ করলে হবে 7,130 টাকা। এবার 50,075 থেকে যদি 7,130 টাকা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 42,945 টাকা। প্রথম অংশ অর্থাৎ গ্রোয়িং যদি অল্টারনেটিভ আমি ফলো করি তাহলে আমাদের টোটাল নিট প্রেজেন্ট ভ্যালু হবে 42,945 টাকা। এখন আমাদের সেকেন্ড যে অল্টারনেটিভ সেটা হচ্ছে লিজ অল্টারনেটিভ ছিল, তাই না? লিজ অল্টারনেটিভের ক্ষেত্রে খেয়াল করি পেমেন্টের পরিমাণ হচ্ছে কত টাকা, 20,000 টাকা। তবে এই 20,000 টাকার মধ্যে আবার কি রয়েছে, মেইনটেনেন্স কস্টটা ইনক্লুডেড, অন্তর্ভুক্ত রয়েছে। এখানে লেজর আর লিজি, আমি প্রথমে বলেছিলাম যে ইজারা দেয় তাকে বলা হয় লেজর, আর যে ইজারা গ্রহণ করে তাকে বলা হয় লিজি। তো এই জায়গায় মেইনটেনেন্স কস্টটা বহন করবে কে, ইজারা দাতা। সুতরাং এই 20,000 টাকা থেকে 2,500 টাকা মাইনাস করতে হবে, মাইনাস করলে হবে 17,500 টাকা। এবার লিজ পেমেন্টের আমরা বের করব ইয়ার 1 থেকে 5 আমরা এখানে লিখবো, আর এনুয়াল লিজ পেমেন্ট যেটা আমরা একটু আগে দেখলাম 17,500 টাকা, 20,000 থেকে 2,500 টাকা বাদ দেওয়ার পর যেটি বের হলো সেটি। তারপর হচ্ছে ট্যাক্স সেভিং এর পরিমাণ হচ্ছে 7,000 টাকা। সেটা কিভাবে, এই 17,500 উপর তুমি যদি 40% করো তাহলে হবে 7,000 টাকা। তারপর হচ্ছে এই 17,500 থেকে তুমি যদি 7,000 টাকা মাইনাস করো তাহলে হবে 10,500 টাকা। তারপর এই 10,500 টাকার উপর এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের 7% এর, যেটা আমরা একটু আগে দেখলাম 0.935, 0.875 এভাবে দিয়ে গুণ করবে, গুণ করার মানগুলো বসাবে, তারপর 10,500 সাথে 0.935 দিয়ে গুণ করলে হবে 9,818 টাকা। একইভাবে এই দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এটা করবে, করার পর বের করবে প্রেজেন্ট ভ্যালু গুলো যোগ করে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ হবে 43,052 টাকা। তাহলে আমরা দুটি অল্টারনেটিভে বের করলাম, একটি হচ্ছে গ্রোয়িং অল্টারনেটিভে বের হলো কত টাকা, আর আমাদের লিজ অল্টারনেটিভে বের হলো কত টাকা। স্যার এনসির মিনিং কি? হ্যাঁ, এই যে দেখি এখানে আমি যদি ব্রোয়িং এ করি তাহলে আমাকে 42,945 টাকা লাগবে, আর যদি এটা বাইং এ করি লিজে করি তাহলে 43,052 টাকা লাগবে। তাহলে আমাকে কোন অল্টারনেটিভটা বেটার, যেটা কম সেটা বেটার। কোনটা কম, যেটা হচ্ছে বাইং অল্টারনেটিভ কম। এই যে বাইং অল্টারনেটিভ ইজ বেটার ফর মালিহা। কেন? The borrowing and buying alternative should be selected because its PV of cash outflow is less than leasing alternative. বুঝতে পারছি? যদি বুঝতে পারো তাহলে এই যে অল্টারনেটিভটা থাকবে একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্কটা নিয়ে নাও এবং এটি বাসায় করবে। যদি করতে গিয়ে সমস্যা হয় অবশ্যই